এরপর ভাইয়া আর কোনো কথা বলেনি, নির্বিকার তাকিয়ে আছে ওই আপুটার দিকে। আপুটাও আর চোখে বারবার এদিকেই তাকাচ্ছে। ততক্ষণে জ্যাম ছেড়ে দিয়েছে। আমি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে আপুটার দিকে তাকিয়ে বললাম, আপু, আপনাকে আমার ভাইয়ার অনেক পছন্দ হয়েছে। আপুটা কিছু বলল না, শুধু মুচকি হাসলো। আমি ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়ার ঠোঁটের কোণে আলতো হাসি। তার মানে ভাইয়ার মেয়ে পছন্দ হয়েছে, না হলে এতক্ষণে আমাকে তো তিনটে ধমক মারতো। রুদ্রকে একের পর এক কল দিয়ে যাচ্ছি, কিন্তু উনি কল রিসিভ করছেন না। 10 বারের মাথায় কল রিসিভ করলেন। সরি পিচ্ছি, ফোনটা গাড়িতে ছিল আর আমি হসপিটালে ছিলাম, তাই তোমার কল রিসিভ করতে পারিনি। প্লিজ রাগ করো না, সরি অ্যাগেইন। ইটস ওকে, এতবার সরি বলতে হবে না। আমি আপনার কে হই যে আপনার উপর রাগ করব? আপনার উপর রাগ করার কোনো অধিকার আমার নেই। পিচ্চিটার বুঝি অভিমান হয়েছে, তো মহারানী রাগ ভাঙানোর জন্য এ অদম কি করতে পারে? আমার অভিমান ভাঙাবেন আপনি? আপনার এত সময় আছে? আপনি তো মহা ব্যস্ত। এই অতি তুচ্ছ রমণীর অভিমান ভাঙানোর সময় কি আপনার হবে? একটু থেমে অভিমানী গলায় বললাম, আপনি কি বুঝতে পারেন না কেউ একজন আপনার ফোনের অপেক্ষায় সারাদিন বসে থাকে? আপনার কণ্ঠস্বর কর্ণগোচর করার জন্য কারো বক্ষস্থলে চিনচিন ব্যথা হয়? আপনার চিন্তায় সারাদিন বিভোর থাকে কেউ একজন? নাকি আপনি বুঝেও না বোঝার ভান করে থাকেন? অভিমানী পাখি, এত অভিমান করলে চলে? তোমাকে তো বুঝতে হবে তোমার বর একজন ডক্টর, তার উপর কত দায়িত্ব। তোমার বরের উপর আস্থা রেখে বেঁচে আছে কতগুলো পরিবার। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার কি ইচ্ছে করে না তোমার সাথে একটুখানি সময় কাটানোর, তোমার কোলে মাথা রেখে রাত জেগে গল্প করতে? কিন্তু আমি নিরুপায়। নিজের দায়িত্ব তো আমি অবহেলা করতে পারি না। বুঝতে পারছো আমার কথা? আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। ওরিয়াপুর সাথে কি আপনার এখনো যোগাযোগ হয়? হুট করেই উনি চুপ করে গেলেন। ওনার নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই কর্ণগোচর হচ্ছে না। নিস্তব্ধ পরিবেশে বিকট একটা আওয়াজ হলো। পরপর কয়েকটা গাড়ির চাকার শব্দ হলো। আমার আর কিছু কর্ণগোচর হলো না। কয়েক সেকেন্ডের জন্য আমি থমকে গেলাম। ফোনটা হাত থেকে পড়ে গেল। ওনার কিছু হয়নি তো? এই ভাবনা মাথায় আসতেই আমার নিঃশ্বাস আটকে আসছে। বিছানার উপর থেকে দ্রুত ফোনটা হাতে তুলে নিলাম। ওনাকে অনবরত ফোন করতে লাগলাম, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি চিৎকার দিয়ে আব্বু আম্মুকে ডাকলাম। আমার চিৎকার শুনে ছুটে আসলো ভাইয়া, আব্বু আম্মু। ভাইয়া বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, আমি চিৎকার কেন করলাম। কথা বলতে আমার কষ্ট হচ্ছে। কথাগুলো যেন সব আমার গলায় আটকে আসছে, যেন কেউ আমার গলা চেপে ধরে আছে। আমি ঠোঁট নাড়িয়ে কোনো মতে রৌদ্রের কথাটুকু বললাম। ভাইয়া কতটুকু আমার কথা বুঝলো তা আমার বোধগম্য হলো না। ভাইয়া পর মুহূর্তেই কাউকে ফোন করতে ব্যস্ত হয়ে গেল। যতটুকু বুঝলাম ভাইয়া রুদ্রকে ফোনে ট্রাই করছে। রুদ্রকে ফোনে না পেয়ে ভাইয়া ছুটে নিচের রুমে চলে গেল। কিয়ৎক্ষণ অতিবাহিত হতেই ভাইয়া হাতে করে একটা ডায়েরি নিয়ে আমার রুমে আসলো। ডায়েরি থেকে কারো নাম্বার ফোনে তুললো। ভাইয়া ফোন করতে করতে ব্যালকনিতে চলে গেল। কিছুক্ষণ পর ব্যালকনিতে কিছু পড়ার শব্দ শুনে আমি আম্মু আর আব্বু ছুটে গেলাম। ভাইয়ার ফোনটা 3 টুকরো হয়ে ব্যালকনিতে ছড়িয়ে আছে, আর ভাইয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু অনবরত জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, কিন্তু ভাইয়া কোনো কথা বলছে না, যেন ভাইয়া বাক শক্তিহীন হয়ে গেছে। আমি ভাইয়াকে দুহাতে আঁকড়ে ধরে জিজ্ঞেস করে যাচ্ছি কি হয়েছে। রুদ্রের কোনো খবর পাওয়া গেছে কিনা। ভাইয়া আমার দিকে অশ্রুসিক্ত চোখে তাকালো। আমি ভাইয়ার অশ্রুসিক্ত চোখ দুটো দেখে দুপা পিছিয়ে গেলাম। শুধু একটা কথাই মনে হচ্ছে, রুদ্রের কিছু হয়নি তো? আম্মু আরেকবার জিজ্ঞেস করতেই ভাইয়া ভাঙা ভাঙা গলায় উত্তর দেয়, কোন ডক্টরের গাড়ির উপর নাকি গাছ পড়েছে, গাড়ি থেতলে গেছে। গাড়ির ভিতরে যে ডক্টরটা ছিল তিনি আর বেঁচে নেই, উনারও সারা শরীর থেতলে গেছে। অক্ষিকট থেকে চোখ দুটো বেরিয়ে এসেছে, পা দুটো কেটে। আর কিছু আমার কর্ণগোচর হলো না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসলো। মুহূর্তের মাঝেই ঢলে পড়লাম। জ্ঞান ফিরলে নিচের চোখের সামনে শুভ্র রংটা ছাড়া কিছুই দেখতে পেলাম না। মস্তিষ্কে শুধু একটা কথার প্রতিধ্বনি হচ্ছে, রুদ্রের কিচ্ছু হয়নি, রুদ্রের কিছু হতে পারে না। কিছুক্ষণ পর অনুভব করতে পারলাম আমার মাথায় কেউ আলতো হাতে সন্তর্পণে নিজের বক্ষ পিঞ্জরে চেপে ধরে আছে। নাকে ঠেকছে খুব পরিচিত এক
একটা পারফিউমের স্মেল। মাথাটা তুলে লোকটার মুখ দেখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। মাথাটা ভার ভার লাগছে, মাথা তুলতে খুব কষ্ট হচ্ছে। মাথা তুলে বৃথা চেষ্টা না করে ঘাড় কাত করে বুকটা দেখার চেষ্টা করলাম। কাঙ্ক্ষিত মুখটা দৃষ্টিগোচর হতেই কয়েক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। আমি এক হাত বাড়িয়ে রুদ্রের গালের এক পাশে হাত রাখলাম। কি নিষ্পাপ মুখশ্রী! এই ঘুমন্ত মুখশ্রী দেখে আমি এক জনম কাটিয়ে দিতে পারবো অনায়াসে। আমার বিশ্বাসই হচ্ছে না রুদ্র আমার চোখের সামনে শুয়ে আছে। আমি ছুঁয়ে ছুঁয়ে ওনাকে দেখতে লাগলাম। আমি হালকা নড়ে চড়ে উঠতেই রুদ্রের চোখ দুটো উন্মুক্ত হয়ে গেল। রুদ্র আমার সামনে উপস্থিত আছে এটা আমার অনুভূত হতেই সমস্ত ব্যথা যন্ত্রণা উপেক্ষা করে দ্রুত উঠে বসলাম। আমাকে তড়িঘড়ি করে উঠে বসতে দেখে রুদ্রও আমার সাথে উঠে বসলো। উনি কিছু বলার আগেই আমি দুহাতে ওনার মুখটা আগলে নিলাম। এটা আপনি না? আপনি তো আমার সামনে বসে আছেন, তাই না? আপনার কিছু হয়নি? কোনো অ্যাক্সিডেন্ট আপনার হয়নি? রিল্যাক্স, আমার কিছু হয়নি। আমি জানতাম আপনার কিছু হতে পারে না। আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। জানেন, ভাইয়া বলছিল আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আর নেই। এটা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আপনার কিছু হলে আমি সত্যিই মরে যেতাম। আপনাকে ছাড়া এই পৃথিবীর অক্সিজেনও আমার কাছে বিষাক্ত লাগে। বিশ্বাস করুন, আপনার কিছু হলে আমি সত্যিই মরে যেতাম। উনি আমার অথর ছোড়ায় আঙ্গুল রেখে চুপ করিয়ে দিলেন। হুশ, চুপ, একদম চুপ। আর কোনো কথা নয়, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আই এম অল রাইট। ইচ্ছে করছে থাপড়াইয়া তোমার গালটা লাল করে দেই। আমার সামনে বারবার মরে যাওয়ার কথা বলতে তোমার বুক কাঁপছে না? আমি ওনার দিকে ফ্যাল করে তাকিয়ে আছি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার সাথে কথা বলতে বলতে হঠাৎ তাকিয়ে দেখি রাস্তার পাশের মোটামুটি বড় সাইজের গাছ মরমর করে ভেঙে পড়ছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটার দুপাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো। চোখের পলক ফেলার আগেই গাছটা ভেঙে একটা গাছের ওপর পড়ে যায়। আচমকা এমন ঘটনায় আমি স্তম্ভিত হয়ে যাই। দ্রুত ব্রেক কষতে গিয়ে আমার ফোনটা জানালা দিয়ে ছিটকে বাইরে পড়ে যায়। আমার গাড়ির সাথে সাথেই আরো কয়েকটা গাড়ি থামে। সবাই ডিউটি শেষে বাসায় ফিরছিল। তাদের মাঝে একজন পুলিশকে ফোন দেয়। আমরা কয়েকজন মিলে গাছটা সরানোর ট্রাই করছিলাম। ততক্ষণে পুলিশ চলে আসে। পুলিশ স্টেশনটা পাশেই ছিল। এত কিছুর মাঝে আমি তোমাকে ফোন করার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনিও একজন ডক্টর ছিলেন। আমাদের সিনিয়র ডক্টর, অনেক ভালো মানুষ ছিলেন। আকস্মিক ওনার এমন যন্ত্রণাদায়ক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। ওনার ওয়াইফ আছে? হ্যাঁ, স্যারের ওয়াইফ আছে। ওনাকে আমি যতবার দেখছি ততবারই ওনাকে ভীষণ শান্ত দেখছি। কখনো কারোর সাথে ঝগড়া করতে দেখি নাই, কারোর সাথে কখনো উচ্চস্বরে কথা বলতে শুনিনি। উনি নিজ স্বরে নমনীয় কণ্ঠে কথা বলেন। আর আজকে ওনার এক অশান্ত রূপ দেখে আসলাম, পাগলের মতো চিৎকার করে কাঁদছেন। এটাই তো স্বাভাবিক। ওনার জায়গায় তো আজকে আমিও থাকতে পারতাম। এটা ভাবতেই আমার বুক কেঁপে উঠছে। কার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা না শুনে মাথা টাথা ফাটিয়ে বসে আছো। যদি সত্যি এটা আমি হতাম তাহলে না জানি তুমি কি করতে। একদম বাজে কথা বলবেন না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আপনি একদম ঠিক আছেন। মাথায় চিনচিন ব্যথা অনুভব হতেই মুখ দিয়ে অস্পষ্ট ভেসে এলো আহ। আমি মাথা চেপে ধরলাম। আমাকে কুকিয়ে উঠতে দেখে রুদ্র আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মাথা কি বেশি ব্যথা করছে? ডক্টর ডাকবো? আপনি এত ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। কতটুকু ঠিক আছো তা তো দেখতেই পাচ্ছি। দুইবার মাথায় আঘাত পেলে। আমি পুনরায় ওনার বুকে মাথা এলিয়ে দিলাম। উনিও পরম যত্নে আমাকে দুহাতে আগলে নিলেন। তুমি কবে নিজের খেয়াল নিতে শিখবে বলো তো? আজকে যদি তোমার মাথা বেলকনি রেলিং এ না লেগে তুমি বেলকনি থেকে পড়ে যেতে তাহলে কি হতো ভাবতে পারছো? এটা ভাবলেই আমার হাত পা থরথর করে কাঁপে। আল্লাহর রহমতে আজকে একটুর জন্য তোমার বড় কোনো দুর্ঘটনা হয়নি। খুব মনোযোগ দিয়ে রুদ্রের ছবি আঁকছি। আমি এত ভালো আর্ট করতে পারি না, কোনোদিন সেরকম করে শেখাও হয়নি। ছবি আঁকি শখের বশে। হুট করেই আজকে ইচ্ছে হলো ওনার ছবি আঁকার। আমি বরাবরই নিজের ইচ্ছেকে বেশি প্রাধান্য দিই, তাই তো পড়াশুনো রেখে ছবি আঁকতে বসেছি। সিঁড়িতে ধূপধাপ পায়ের আওয়াজ শুনে বুঝতে পারলাম রুদ্র এসেছে। সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। নিজের সবটুকু মনোযোগ দিয়ে আমি ছবি আঁকতে ব্যস্ত। উনি রুমে আসলেন। ওনার উপস্থিতি বুঝতে পেরেও কিছু বললাম না। উনি নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য নিজের হাতের ফাইলটা ধূপ করে আমার সামনের টেবিলে রাখলেন। আমি ওনার দিকে তাকালাম না।
যেন আমার সব ধ্যান জ্ঞান এই ছবি আঁকার মাঝে। উনি মুখ দিয়ে বিরক্তি সূচক চ উচ্চারণ করলেন, তবুও আমার কোনো হেলদোল নেই। হঠাৎই উনি আমার সামনে থেকে খাতাটা টেনে নিলেন। আমি বিরক্ত হয়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখ দেখে আমার বিরক্তি ভাবটা কেটে গেল। উনি হয়তো এতক্ষণ খেয়াল করেননি যে আমি পড়াশুনো রেখে ছবি আঁকছিলাম। উনি হয়তো আগে থেকেই রেগেছিলেন। ওনার উপস্থিতি বুঝতে পেরেও কিছু বলি নাই, দেখেই রেগে গিয়েছিল। এখন তো আরো রেগে গেলেন। ওনার মুখ দেখে আমি চুপসে গেলাম। উনি খাতা থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি ভয়ে গুটিসুটি মেরে বসে রইলাম। উনি রাগে দাঁতে দাঁত চেপে বললেন, পড়াশোনা বাদ দিয়ে ছবি আঁকা হচ্ছে? এতক্ষণ এমন একটা ভাব করছিলেন যেন পড়াশোনা করে পৃথিবী উদ্ধার করে ফেলছেন। আপনি পড়াশোনা করবেন কেন? আপনি তো সব পারেন, আপনি তো সব জানতা। আপনার তো পড়াশোনা করার দরকার নেই। এত বই টেবিলে সাজিয়ে রেখে লাভ কি? সব বই বিক্রি করে দিন। কষ্ট করে কলেজে যাওয়ার কি দরকার? কলেজে যাওয়াও বন্ধ করে দিন। উনি রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেলেন। ওনার রিয়াকশন দেখে আমি হতভম্ব হয়ে বসে রইলাম। আমি ভেবেছিলাম উনি কেমন রিয়াকশন দিবেন, আর এখন কেমন রিয়াকশন দিলেন। উনি রেগে থাকলেও পড়াশুনো নিয়ে এভাবে কখনো কথা বলেন না। আজকে তো কলেজে যাওয়া বন্ধ করে দিতে বলছেন। হাউ স্ট্রেঞ্জ। আমি ডিনার করে রুমে আসতেই উনি গম্ভীর গলায় বলে উঠলেন, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, তাই তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলছি, ডক্টর ইফাদের থেকে দূরে থাকবে। যতটা সম্ভব কথা কম বলবে। ক্লাসের বাইরে তো একদমই কথা বলবে না। তুমি আমার কথা বুঝতে পারছো? না বুঝার মতো তো আপনি কিছু বলছেন না। আপনি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছেন, আর আমিও একজন বাঙালি, তাই আপনার কথা না বোঝার মতো তো কোনো কারণ আমি দেখছি না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ইফাত স্যারকে নিয়ে আপনার সমস্যাটা কোথায়? ইফাত স্যার আপনার কোন পাকা ধানে মই দিয়েছে? তুমি বুঝবে না, বোঝার কথাও না। তুমি তো আর আমার জায়গায় নেই, তাই আমার সমস্যাটা তুমি বুঝতে পারবে না। তুমি যদি ছেলে হতে আর তোমার যদি আমার মতো সুন্দর একটা বউ থাকতো, তাহলে বুঝতে পারতে আমার সমস্যাটা ঠিক কোথায়। আপনি ঠিক কি মিন করতে চাইছেন বলুন তো? কিছু না, তোমাকে আমি যেটা বলেছি সেটা মনে রাখলেই চলবে। এখন ঘুমাবে, আসো। আজকে কলেজ যাচ্ছি। রৌদ্র আসতে দিতে চাইছিল না, আমি জোর করেই আসছি। এমনি একদিন মিস করছি, আর মিস করা যাবে না। কিন্তু অসাবধানতা বশত রৌদ্র যেটার আশঙ্কা করছিল ঠিক সেটাই হয়ে গেল। আমার মাথার সাথে ত্রয়ীর মাথা সজোরে লেগে যায়। আঘাতপ্রাপ্ত স্থানে পুনরায় আঘাত পাওয়ার কারণে সাথে সাথে ব্লিডিং শুরু হয়ে যায়। তখন ইফাত স্যার ক্লাস নিচ্ছিলেন। ব্যথায় আমার চোখ মুখ কুঁচকে গেল। একটু জোরেই আওয়াজ করে উঠলাম। সবার দৃষ্টি এখন আমার দিকে। ত্রয়ী ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইফাত স্যার এগিয়ে আসার আগেই রুদ্র কোথা থেকে যেন ছুটে আসেন। উনি এসেই আমার সামনে হাঁটু গেড়ে বসে মাথা ধরে চেক করা শুরু করে দিয়েছেন। রুদ্র অস্থির হয়ে বলে উঠলেন, এই তোমার কি বেশি ব্যথা করছে? দেখো, একদম ভয় পেও না, আমি আছি, তোমার সাথে কিছু হবে না। উনি আমার একটু ব্যথা পাওয়াতেই কেমন অস্থির হয়ে পড়েছেন। আমি ভয় পাচ্ছি না, কিন্তু উনি যে প্রচন্ড রকমের ভয় পাচ্ছেন সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। ওনার হাত পা থরথর করে কাঁপছে। এর মাঝে একজন নার্স ছুটে আসে ফার্স্ট এইড বক্স নিয়ে। রৌদ্রের হাতে ফার্স্ট এইড বক্স দিতে গেলে রৌদ্র সরে যায়। চোখের ইশারায় নার্সকে বলে ব্যান্ডেজ করে দিতে। নার্সটা একটু অবাক হয়, তবু কিছু বলে না। এদিকে রৌদ্রের কাণ্ড দেখে আমার ব্যথার কথা বেমালুম ভুলে গেলাম। এত বড় ডক্টর হয়েও নাকি সামান্য ব্যান্ডেজ চেঞ্জ করতেও হাত কাঁপছে। এতক্ষণে খেয়াল হলো আমি এখন হসপিটালে, আর উনি আমাদের ক্লাসে বসে এমন পাগলামো করে যাচ্ছেন। আমি একবার সবার দিকে চোখ বুলালাম। সবার মুখের হাব ভাব দেখে যতটুকু আন্দাজ করতে পারলাম, কেউ রুদ্রের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে না। সবাই এখন আমার মাথায় আঘাত পাওয়া নিয়েই ব্যতিব্যস্ত, শুধু ইফাত স্যার ছাড়া। ওনার মুখে অন্যরকম একটা বিরক্তির ছাপ। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি রুদ্রের উপস্থিতি এখানে সহ্য করতে পারছে না। উনি আরো বেশি বিরক্ত ওনার ক্লাসে পারমিশন না নিয়ে ঢোকার কারণে। নার্সটা ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়ে চলে যায়। আমার ব্লিডিং বন্ধ হতে দেখে রুদ্র শান্ত হয়। উনি আমার দিকে চোখ পাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন, আজকে কলেজে আসতে নিষেধ করছিলাম না, কিন্তু আপনি আমার কথা শুনবেন কেন? আপনি তো এখন অ্যাডাল্ট, নিজের লাইফের ডিসিশন নিজে নিতে শিখে গেছেন। ওনার ধমকে আমি কেঁপে উঠলাম। ত্রয়ী কেঁদে কেঁদে এসে বলল, তার বেখেয়ালের জন্যই এমন হয়েছে। উনি ত্রয়ীর কথা শুনলেন না। সবার সামনে আমাকে কোলে তুলে নিলেন। সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি লজ্জায় অস্বস্তিতে রুদ্রের বুকে মাথা গুজে দিলাম।
ওনাকে যদি বলি নামিয়ে দিতে উনি আমার কথা শুনবেন না, উল্টো 2-4টে ধমকও দিয়ে দিতে পারেন। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।